সালামু আলাইকুম। আজকের সেশনে আপনাদের সকলকে স্বাগতম। আমরা as a part of series of lecture which is related to FCPS and MD, আমরা আরেকটা সেশনে আপনাদের সাথে দেখা করছি। এইখানে আমরা প্রথম সিনারিটা একটু দেখি। একটা 48 ইয়ার্স ওল্ড পার্সন কেম টু আস উইথ হেমাচুরিয়া ফর অ্যাবাউট লাস্ট 1 মান্থ। আমরা এখানে দুটো ছবি পাচ্ছি, একটা হচ্ছে আয়ের ছবি যেখানে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি লোয়ার আইলিডটা কনজেস্টেড। এবং আপনি যদি একটু সিবিসির দিকে তাকান, সিবিসির মধ্যে পেশেন্টের এখানে হিমোগ্লোবিনটা প্রায় 19 আর হেমাটোক্রিটটা 58, মানে দেয়ার ইজ সাম ডিগ্রি অফ ইনক্রিজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন। ওকে, এই হিমোগ্লোবিনটা বাড়ার জন্যই হয়তো এখানে এই কনজেশনটা পাওয়া গেছে। এখন তিনটা কথা মনে রাখবেন এই সিনারিওতে। এইটা হতে পারে সিউডোপলিসাইথেমিয়া, এটা হতে পারে পলিসাইথেমিয়া রুব্রাভেরা যেটা প্রাইমারি পলিসাইথেমিয়া, ইট কুড বি ডিউ টু সেকেন্ডারি পলিসাইথেমিয়া। ওকে, একটা কথা অলওয়েজ মনে রাখার চেষ্টা করব, প্রত্যেকটা পলিসাইথেমিয়া পেশেন্টের প্রথমেই সিউডো পলিসাইথেমিয়া এক্সক্লুড করার চেষ্টা করবেন। খেয়াল করে দেখবেন এখানে আরবিসির পরিমাণটা দেওয়া আছে কিনা, আরবিসিটা খুবই বেশি কিনা। ওকে, কারণ সিউডো পলিসাইথেমিয়া কমনলি ডিহাইড্রেশন, ডায়ুরিটিক, অথবা যেমন ডেঙ্গিতে পেশেন্টের ক্যাপিলারি লিকেজ হয়, এই কন্ডিশনগুলোতে কিন্তু সিউডো পলিসাইথেমিয়া থাকতে পারে। হেমাটোক্রিটটা বাড়তে পারে, হিমোগ্লোবিনটা বাড়তে পারে, কিন্তু এখানে কিন্তু এটা ট্রু পলিসাইথেমিয়া না, কারণ এখানে আরবিসি কাউন্ট বাড়ে না। এখানে যদিও আরবিসি কাউন্ট নাই, ওকে, তাহলে এখানে যদি আরবিসি কাউন্ট থাকতো সিউডো পলিসাইথেমিয়া হলে ইট উইল বি অ্যাবসলিউটলি নর্মাল। ওকে, তাহলে এটা একটা সিউডো পলিসাইথেমিয়ার বিষয় গেল। এর বাইরে থাকে পলিসাইথেমিয়া রুব্রাভেরা, আর 2 নাম্বার হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। সেকেন্ডারি পলিসাইথেমিয়া কিন্তু কোনো রোগের ব্যাকগ্রাউন্ডে হতে পারে, হতে পারে রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা, হতে পারে ফিওক্রোমোসাইটোমা, হতে পারে ক্রনিক হাইপোক্সিক কন্ডিশন লাইক সিওপিডি, লাইক কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ অর ওবেসিটি। এই সকল কারণেও কিন্তু সেকেন্ডারি পলিসাইথেমিয়া থাকতে পারে। ওকে, প্রাইমারি পলিসাইথেমিয়ার একটা বৈশিষ্ট্য অলওয়েজ মনে রাখবেন, এখানে হিমোগ্লোবিন আর হেমাটোক্রিট বাড়ে, কিন্তু এটা প্রাইমারি পলিসাইথেমিয়া বোন ম্যারোর একটা টিউমার। তাহলে বোন ম্যারোতে যদি কোনো কারণে ওভার প্রলিফারেশন হয়, এখানে কিন্তু ডাব্লিউবিসি প্লেটলেটও ওভার প্রলিফারেশন হতে পারে। দেখেন এখানে ডাব্লিউবিসি আর প্লেটলেট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। যেহেতু ডাব্লিউবিসি প্লেটলেট নর্মাল, ইট ইজ আনলাইকলি টু বি ইট ইজ আনলাইকলি টু বি পলিসাইথেমিয়া রুব্রাভেরা। সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইট কুড বি সেকেন্ডারি পলিসাইথেমিয়া অর ইট কুড বি সিউডো পলিসাইথেমিয়া। ওকে, তর্কের খাতিরে একটা জিনিস আমরা দেখেন, এখানে একটা পেশেন্টের হেমাচুরি আছে। তাহলে হেমাচুরিয়া যদি এভাবে একটা কমপ্লেনের মধ্যে পাওয়া যায়, ইট ইজ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা সেকেন্ডারি পলিসাইথেমিয়ার অ্যাজ এ কজ হিসেবে এটা হতে পারে কিনা। ওকে, কারণ কিছু কিছু কন্ডিশন যেমন কিডনি কন্ডিশন, বিশেষ করে পলিসিস্টিক কিডনি ডিজিজ, হতে পারে পেশেন্টের অনেক সময় রেনাল সেল কার্সিনোমা ক্যান হ্যাভ হেমাচুরিয়া ফর অ্যাবাউট এ লং পিরিয়ড অফ টাইম। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদেরকে এই কন্ডিশনগুলোর কথাটা একটু মনে রাখতে হবে। ওকে, এটা কখনোই প্রাইমারি পলিসাইথেমিয়া না। কেন প্রাইমারি পলিসাইথেমিয়া না? কারণ এখানে পেশেন্টের ডাব্লিউবিসি প্লেটলেট কাউন্ট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। এবং প্রাইমারি পলিসাইথেমিয়াতে এর পাশাপাশি কিন্তু অনেক সময় স্প্লিনোমেগালি থাকতে পারে। ওকে, তাহলে ফাইন্ডিংস এর মধ্যে আমরা কি পাচ্ছি? একটা কনজেস্টেড লোয়ার পালপেবল কনজাংটিভা, সিবিসির মধ্যে হিমোগ্লোবিন আর হেমাটোক্রিটটা বেশি। ওকে, তাহলে কোনটা পসিবিলিটি হতে পারে? সবচেয়ে কমনের সম্ভাবনা যেটা হতে পারে, এটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া ডিউ টু রেনাল সেল কার্সিনোমা অথবা এডিপিকেডি। দেখেন, এইটা কিন্তু কনজেনিটাল সাইনোটিক সরি কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজের জন্য হতে পারে। কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজে পলিসাইথেমিয়া থাকে পেশেন্টের, এরকম ফিচার হতে পারে। হেমাচুরিয়া কুড বি রিলেটেড টু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তো যেহেতু ফিভার নাই, এই জন্য এটা একটা লেস পসিবিলিটি। ওকে, তাহলে এটা কেন প্রাইমারি পলিসাইথেমিয়া বা রুব্রাভেরা না? বিকজ ডাব্লিউবিসি প্লেটলেট ইজ নর্মাল। ওকে, আর সিউডো পলিসাইথেমিয়া এটা কমন কন্ডিশন না, এটা একটা আনকমন কন্ডিশন। এবং এখানে দেখেন পেশেন্টের কোনো ডিহাইড্রেশন, ডায়ুরিটিক অ্যাবিউজ বা কোনো ফিভার, ডেঙ্গির পক্ষে কোনো এভিডেন্স পাচ্ছেন না। তাহলে এক্ষেত্রে আপনাকে বেশি কমনলি মনে রাখতে হবে ইট কুড বি সেকেন্ডারি পলিসাইথেমিয়া। কি ইনভেস্টিগেশন করবেন? অবশ্যই রেড সেল মাস করবেন। রেড সেল মাস করলে আপনি বুঝে যাবেন যে রেড সেল মাস যদি বাড়ে, ইট কুড বি ট্রু ইরাইথ্রোসাইটোসিস। ট্রু ইরাইথ্রোসাইটোসিস হতে পারে প্রাইমারি পলিসাইথেমিয়া বা সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে। কিন্তু যদি সিউডো পলিসাইথেমিয়া হতো, রেড সেল মাসটা কিন্তু কম থাকতো। ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রোপয়েটিন হচ্ছে আরবিসির
যে প্রিকাশন সেল, যেটার প্রদাহের সরি যেটার স্টিমুলেশনের মাধ্যমে আরবিসি প্রোডাকশন হয়। সো একটা ট্রু পলিসাইথেমিয়াতে ইরাইথ্রোপয়েটিন, যেটা মানে প্রাইমারি পলিসাইথেমিয়াতে ইরাইথ্রোপয়েটিন লেভেলটা সাপ্রেস থাকবে, কারণ বোন ম্যারো থেকে ক্লোনাল প্রলিফারেশন হবে, এই জন্য ইরাইথ্রোপয়েটিন লাগবে না। তো সেকেন্ডারি পলিসাইথেমিয়া প্রত্যেকটা কন্ডিশনে ইরাইথ্রোপয়েটিনের জন্যই হয়। সো সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশনটা বেড়ে যাবে। এখানে যেহেতু হেমাচুরিয়া আছে, উই শুড ডু এ ইউরিন আরএমই। পেশেন্টের একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত, যে রেনাল আর্ট, কিডনিতে কোনো রকম অ্যাবনর্মালিটি আছে কিনা বা এডিপিকেডি আছে কিনা এটা দেখা উচিত। এবিজি চেস্ট এক্স রে টু এক্সক্লুড দ্য কজেস অফ সেকেন্ডারি পলিসাইথেমিয়া, খুব ইম্পর্টেন্ট। ওকে। এখানে সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন কেন করবেন? যে এটা রেনাল সেল কার্সিনোমা বা এডিপিকেডি, এটা ফার্দার ইভালুয়েশনের জন্য এটা একটা সিটি স্ক্যান করতে পারেন, যদিও আলট্রাসোনোগ্রাফি করে বোঝা যেতে পারে। পাশাপাশি এটা কোনো মেটাস্ট্যাটিক স্প্রেড আছে কিনা, এই জন্য আমার কিন্তু সিটি স্ক্যান বা চেস্ট এক্স রে বা সিটি চেস্ট করা কিন্তু লাগতে পারে। ওকে। এই কন্ডিশনে আমরা কেন জ্যাক 2 বা বোন ম্যারো করলাম না? বিকজ এই পেরিফেরাল ব্লাড ফিল্মে প্রাইমারি পলিসাইথেমিয়ার পক্ষে এভিডেন্স পাচ্ছি না। ওকে। তাহলে এই কথাটা মনে রাখবেন। তো যখন সেকেন্ডারি পলিসাইথেমিয়া আপনি সন্দেহ করবেন, অবশ্যই কিন্তু আপনার প্রথম ইনভেস্টিগেশন হবে যে একটা রেড সেল মাস। রেড সেল মাস যদি আপনি দেখেন যে এটা নর্মাল আছে বা এটা ইনক্রিজড হয় নাই, তাহলে আপনার এটা সিউডো পলিসাইথেমিয়া। এটা হতে পারে ডিহাইড্রেশনে, অথবা ডায়রিটিকে, অথবা গায়েসবক্স সিন্ড্রোমে। এখন দেখলেন যে না, রেড সেল মাসটা বেশি, কিন্তু আপনাকে একটা জিনিস চেক করে পেলেন যে না, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো কাউন্ট বেশি, অথবা স্প্লিনোমেগালি আছে, তাহলে ইট কুড বি প্রাইমারি পলিসাইথেমিয়া। যদি দেখেন ডাব্লিউবিসি, প্লেটলেট আর অ্যাবসোলুটলি নর্মাল, স্প্লিনোমেগালি নাই, তাহলে ইট কুড বি সেকেন্ডারি পলিসাইথেমিয়া। তখন আপনাকে সার্চ করে দেখতে হবে যে পেশেন্টের কোনো অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে কিনা। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে দ্যাট কুড বি রিলেটেড টু সিওপিডি, অথবা হাই অল্টিটিউড, অথবা কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, বা ওবেসিটি রিলেটেড পিকুইকিয়ান সিনড্রোম। দেখলেন যে না, এখানে অক্সিজেন স্যাচুরেশন এই কন্ডিশনে বেশি, তখন আপনাকে এবিজি করতে হবে। সরি, অক্সিজেন স্যাচুরেশন বেশি, তখন আপনাকে রেনাল আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে কোনো রেনাল সেল কার্সিনোমা বা এডিপিকেডি আছে কিনা, বা আলফা ফিটোপ্রোটিন বা আল্ট্রাসাউন্ড অফ দ্য লিভার বা ট্রাইফেজিক সিটি স্ক্যান করে হেপাটোসেলুলার কার্সিনোমা আছে কিনা চেক করে দেখতে হবে। অনেক সময় পলিসাইথেমিয়া হতে পারে প্রাইমারি বা সেকেন্ডারি, এদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন হতে পারে। এবং এই কন্ডিশনে যে ওয়াইড স্পেয়ার্ড হেমোরেজ ইনভলভিং অল দ্য কোয়াড্রেন্ট অফ আই, মানে রেটিনা, অল দ্য কোয়াড্রেন্ট অফ আই রেটিনা, এটা কিন্তু হতে পারে। এবং প্রথম ছবিটাতে দেখেন দেয়ার ইজ অ্যাবসেন্ট, ডিস্কও বুঝতে পাচ্ছেন না। সো দিস ইজ দ্য সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন। ওকে। এটাকে আমরা বলি হচ্ছে সান স্ট্রমি সানসেট আই বা টমেটো স্প্লাশ আই, এগুলো দিয়ে কিন্তু আমরা নামগুলো জেনে থাকি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 55 ইয়ার্স ওল্ড পেশেন্ট উইথ কাফ অ্যান্ড শর্টনেস অফ ব্রিথ। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দুই লাংসের ক্যাভিটির মধ্যে এই যে ছোট ছোট স্পটগুলো, দিজ আর মানে এক্সটেন্সিভ হানিকম্বিং, বাইল্যাটারাল হানিকম্বিং আছে এক। দুই নম্বর, এখানে যদি দেখেন কিছু ছোট ছোট নোডিউলার শ্যাডো আছে, কিছু রেটিকুলার শ্যাডো আছে। অল্প কিছু রেটিকুলার শ্যাডো আছে, কিছু নডিউলার শ্যাডো আছে, কিছু ট্র্যাকশন আছে ব্রঙ্কিয়েক্টাসিস, বাট এক্সটেন্সিভ হানিকম্বিং। মনে রাখবেন, যখন কোনো কন্ডিশন এক্সটেন্সিভ হানিকম্বিং জিনিসটা থাকবে, ইট কুড বি রিলেটেড টু ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস। ওকে। এটা কিন্তু এক্সটেন্সিভ হানিকম্বিং এর মতো নিয়ে সিচুয়েশন নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। ওকে। তাহলে এটা দেখেন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস হবে ইউআইপি, ইউজাল ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস। এটা কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস না। ক্লিনিক্যালি এটা আইএলডি হতে পারে, ডিপিএলডি হতে পারে, আইপিএফ হতে পারে, বাট রেডিওলজিক্যালি এটা ইউআইপি। কেন? যখনই হানি কম্বিং থাকবে, এটা ইউআইপির জন্য মোর স্পেসিফিক। এটা লোয়ার পার্ট অফ দ্য লাঙ্গে হতে পারে, কমনলি কিন্তু ইউআইপি। ক্লিনিক্যাল এক্সামিনেশন কি পেতে পারেন? এই যদি আপনি জেনারেল এক্সামিনেশন করেন, ক্লাবিং সাইনোসিস পেলেও পেতে পারেন। অনেক সময় ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে। আর সায়ানোসিস যখনই হবে সেকেন্ডারি পলিসাইথেমিয়া থাকবে, এই কথাটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। এবং খুবই ইম্পর্টেন্ট, লাংসে এই যে বাইল্যাটারাল ইনভলভমেন্টের জন্য বাইল্যাটারাল ফাইন্ড ইন ইনস্পিরেটরি ক্রিপিটেশন পাবেন। ওকে। এবং যেই ক্রিপিটেশনের পোস্টসিভ অল্টারেশন থাকবে না। তাহলে কমনলি লাং ফাইন্ডিং এর মধ্যে বাইল্যাটারাল ফাইন্ড ইন ইনস্পিরেটরি ক্রিপিটেশন উইদাউট পোস্টসিভ অল্টারেশন। তাহলে বাইল্যাটারাল রেটিকুলার নডিউলার অপাসিটি আছে, বাট এক্সটেন্সিভ হানিকম্বিং উইথ ট্র্যাকশন ব্রঙ্কেক্টাসিস।
এখানে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস চেয়েছে, তাহলে সেটা হবে ইউআইপি। কেন? বিকজ অফ হানিকম্বিং এর জন্য। ফাইন্ডিংস এর মধ্যে একটা ফাইন্ডিংস যদি ইম্পর্টেন্ট হয়, বাইল্যাটারাল ফাইন ইনস্পিটরি ক্রিপিটেশন উইদাউট পোস্ট্রাসিভ অল্টারেশন। এটা যেহেতু ফাইব্রোসিস, কাশি দিলেও চেঞ্জ হবে না, খুবই গুরুত্বপূর্ণ। ইনভেস্টিগেশনের মধ্যে এদের কিন্তু স্পাইরোমেট্রি করা লাগতে পারে, উইথ রিভার্সিবিলিটি করা লাগতে পারে, উইথ ডিএলসিও করা লাগতে পারে। এটা যেহেতু রেস্ট্রিকটিভ অ্যাবনর্মালিটি পাবেন বিকজ অফ ফাইব্রোসিস। ওকে। 6 মিনিট ওয়াক টেস্ট করতে পারেন। কমপ্লিকেশন দেখার জন্য এবিজি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আন্ডারলাইং এটিওলজি চেক করার জন্য কানেকটিভ টিস্যু মার্কার লাইক এএনএ, অ্যান্টিডিএস ডিএনএ, রিমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, ইএনএ প্রোফাইল, সার্কোয়েড স্ক্রিনিং, লাং বায়োপসি, এই ইনভেস্টিগেশন গুলো করা লাগতে পারে। টিপিক্যাল ইউআইপি মনে রাখবেন, এটা বেজাল ইনভলভমেন্ট আগেই বলেছিলাম, এবং এটা হেটারোজেনাস ইনভলভমেন্ট। অবশ্যই এখানে হানি কম্বিং ইজ এ মাস্ট। হানি কম্বিং ইজ এ মাস্ট। ওকে। যেমন এখানে দেখেন, এই কন্ডিশনগুলোতে প্রত্যেকটাতে ইট হ্যাজ হানি কম্বিং। ওকে। আরো অনেক কিছু আছে, কিছু রেটিকুলার আছে, ছোট ছোট নডিউলার আছে, বাট হানি কম্বিং ইজ এ মাস্ট। হানি কম্বিং ছাড়া আপনাকে এটা ব্যাখ্যা করতে পারবেন না। এটা একবার এফসিপিএস এ আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা 45 ইয়ার্স ওল্ড পেশেন্ট উইথ হিস্ট্রি অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট 3 উইকস এগো। এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য হতে পারে, ব্লাড ট্রান্সফিউশনের জন্য হতে পারে। ওকে। স্কিন ইনভলভমেন্ট নিয়ে আসছে। দেখেন স্কিনে এরকম ইনভলভমেন্ট আছে, এটা অনেকগুলো কন্ডিশনে আপনাকে মাথায় রাখতে হবে। এখানে দেখেন ডিসকমেশন হয়ে গেছে। ডিসকমেশন কুড বি রিলেটেড টু স্ট্যাফাইলোকক্কাল টক্সিক শক সিন্ড্রোমের কন্ডিশনেও এন্ডে হতে পারে। আবার এর চাইতে গুরুত্বপূর্ণ স্ট্যাফাইলোকক্কাল স্কালডেড স্কিন সিন্ড্রোমেও হতে পারে। অনেকগুলো কন্ডিশনে ডিসকমেশন হয়, কিন্তু ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরে অথবা ব্লাড ট্রান্সফিউশনের কয়েক সপ্তাহ পরে যদি এরকম প্রবলেম নিয়ে আসে, গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ, উই শুড অলওয়েজ অলওয়েজ রিমেম্বার এখানে কোন কোন অর্গান ইনভলভমেন্ট হতে পারে। দ্যাট অর্গান যেগুলো র্যাপিডলি ডিভাইডিং, যেমন স্কিন, যেমন হচ্ছে জিআইটির মিউকোসা, যেমন হচ্ছে লিভার। ওকে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকিউট গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ 7 থেকে 21 দিনের মধ্যে কিন্তু সিমটোম্যাটিক ফিচার নিয়ে চলে আসতে পারে। স্কিন, জিআই ট্র্যাকের মিউকোসা, লিভার খুব ইম্পর্টেন্ট। যদি বয়স বাড়ে, সেক্স অথবা এইচএল এ মিসম্যাচ থাকে, ইরেডিয়েশন থাকে, অথবা সাব অপটিমাল ইমিউনোসাপ্রেশন, এই কন্ডিশন এটা থাকতে পারে। ওকে। এখানে আপনি ইমিউনোসাপ্রেসিভ দিবেন লাইক সাইক্লোস্পোরিন, কর্টিকোস্টেরয়েড, ইভেন সাইক্লোফসফামাইড। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বলেছিলাম যে মাঝে মাঝে আমি 1-2টা ইম্পর্টেন্ট এমআরসিপি কোশ্চিন আলোচনা করার চেষ্টা করব, কারণ এই টপিকগুলো পরীক্ষায় এবং নলেজ গ্যাদারিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন আরেকটা ডরসাম অফ দ্য হ্যান্ডের পিকচার, এবং পেশেন্টের ওয়েট লস আছে, পেনফুল প্লাক আছে। মানে হোয়াট এভার দ্য হ্যান্ডের মধ্যে যা আছে এগুলো অত্যন্ত পেনফুল। হাতের মধ্যে পেনফুল লেশন, এটা কিন্তু অনেক সময় জানোয়েলেশনের, সরি, অসলার নোডের কথাটা মনে রাখবেন, জানোয়েলেশন কিন্তু পেনলেস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ওকে। এবং সাথে এটা দেখে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এ ওয়েট লস, এগুলো তো হইতেই পারে। কিন্তু এখানে জানতে চাচ্ছে যে ওয়েট লস পেনফুল প্লাক, এটা কিন্তু অসলার নোড হচ্ছে নোডিউল। যখনই পেনফুল প্লাকের সাথে ফিভার থাকবে, ওয়েট লস থাকবে, আমাদেরকে মনে রাখতে হবে এটা অ্যাকিউট লিউকেমিয়ার ব্যাকগ্রাউন্ডে কিনা। কারণ একটা কন্ডিশন আছে, নাম হচ্ছে সুইট সিনড্রোম, অ্যাকিউট ফেব্রাইল নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস উইথ ডার্মাটোসিস। এই কন্ডিশনটা কিন্তু এরকম ফিচার নিয়ে আসতে পারে। সো দিস ইজ কল্ড সুইট সিনড্রোম, অ্যাকিউট ফেব্রাইল নিউট্রোফিলিক ডার্মাটোসিস। এটা রবার্ট সুইট 1964-এ এটা ডিসকভারি করেছিলেন, মানে এটা ডিসক্রাইব করেছিলেন অ্যাকচুয়ালি। সো এটা ফিভার ছিল, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ছিল, পেনফুল প্লাক ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি। যখনই পেনফুল প্লাক থেকে আপনি হিস্টোলজি ফাইন্ডিংস দেখলেন, তখন দেখবেন যেখানে প্রচুর পরিমাণে নিউট্রোফিল ইনফিলট্রেশন আছে। ওকে। এটা কমনলি মনে রাখবেন ড্রাগের জন্যও হতে পারে, ম্যালিগন্যান্সির জন্যও হতে পারে। ম্যালিগন্যান্সির মধ্যে বেশি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, খুবই ইম্পর্টেন্ট। এদের সাথে একটা ক্লোজ একটা কন্ডিশন আছে, নাম হচ্ছে ড্রেস, ড্রাগ অ্যাসোসিয়েটেড উইথ ইওসিনোফিলিয়া উইথ সিস্টেমিক সিমটমস। ওকে। কিন্তু ওখানে ইওসিনোফিলটা বেশি থাকে, এবং লিউকেমিয়ার ব্যাকগ্রাউন্ডে কমনলি নাও হতে পারে। লিউকেমিয়ার ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু এটা ফার্স্টে চিন্তা করবেন। আর্থ্রালজিয়া, প্রোটিনিউরিয়া অনেক সময় থাকতে পারে। আন্ডারলাইং ডিজিজ কন্ডিশন এবং স্টেরয়েড, দিজ আর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, যেটা এখানে দেওয়া যেতে পারে। ওকে। সো আমরা উই হ্যাভ ডিসকাস এ লট। লেট মি নো যে আপনারা আর কোন কোন টপিকগুলো আপনাদের জন্য
ইম্পর্টেন্ট এই কন্ডিশনে? এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন, এবং আপকামিং ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আই এম ট্রাইং টু ব্রিং এ লট অফ থিংস ইন দ্য ফিউচার, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।